আচ্ছা, আমরা এখন স্টার্ট করি। কেটে দিলাম তো সমস্যা হয়ে গেল, ভুলে গেছে। আচ্ছা, যাই হোক, আজকে আমি একটু তোমাদের পাইথন দেখাবো। পাইথন পাইথনের জন্য কোথায় কোড লিখবা না লিখবা, কিভাবে ডাউনলোড করবা, খুব সহজ। আমি একটু দেখাই, সবাই দেখো, পাবা। পাশাপাশি আমার সাথে যদি তোমরা করতে পারো তাহলে আরো ভালো, করে ফেলো। পিসিতে ডাউনলোড করে ইনস্টল করে ফেলো। পাইথন ডাউনলোড লাস্ট রিলিজ আসছে হচ্ছে 3.10.0। আমার কথা কি শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, এখানে ডাউনলোড করবা, ওগুলো পারোই। তো এখানে ডাউনলোডে গেলেও হবে অথবা এখান থেকে ডাউনলোড করলেও হবে। আর হয়তোবা যখন আপডেট আসবে তখন অন্য ভার্সন থাকবে। তো আমরা এখানে ডাউনলোড করি, ডাউনলোড হচ্ছে, দেখাবো সেটাই। তোমরা এখন একটু স্যার ওয়েবসাইট ঘাটবা, ওয়েবসাইট। হ্যাঁ বলো, শুনতেছি আমি। স্যার ওয়েবসাইট W3 স্কুলে নতুন কুইজ কিভাবে নেয় সেটা তো আমি পারি না স্যার। কুইজ। হ্যাঁ। আচ্ছা, কুইজ দেখাচ্ছি, আগে দেখো এই পাইথন কিভাবে শিখবা। পাইথনে যাবা, পাইথনে যাওয়ার পরে আমরা তো সি প্রোগ্রামিং গুলো মোটামুটি করে আসছি, না হলে তো ভিডিও গুলো আছে, ফ্রিও আছে, আবার আমি যেগুলো করাইছি সেগুলোও আছে। তো এখন ওই ঠিক ওই প্রোগ্রাম গুলোকেই আমরা এখন পাইথনের মাধ্যমে উপস্থাপন করব। খুব ইজি, কিন্তু সেন্টেন্স গুলো প্রথম দিকে একটু ঝামেলা মনে হবে। কত যে তৈরি নামাইলাম, 64 না 32। আচ্ছা, ইনস্টল করি না। স্যার 64 স্যার। 64 হলে তো ভালো। আচ্ছা, অ্যাড পাইথন এটা দিয়ে দেই। হ্যাঁ, আর একটা হচ্ছে ইনস্টল নাও দিলে এটা যাবে হচ্ছে আমার লোকাল ডিস্কে। আর লোকাল ডিস্ক বলতে সি ড্রাইভে যাবে, পরে উইন্ডোজ দিলে এটা আবার চলে যাবে। আর যদি কাস্টমাইজ ইনস্টলেশন বলো তাহলে তুমি তোমার জায়গাটা চিনাই দিবা। তো আমি আসলে কাস্টমাইজ করি, এটা অন্য জায়গায় রাখি। যেমন জ্যাম সার্ভারটা, জ্যাম সার্ভার মনে করো আমি দিয়ে রাখি হচ্ছে ডি ড্রাইভ, এফ ড্রাইভে। তো এখন আমি যদি উইন্ডোজ দিয়েও রাখি, মানে নতুন করে উইন্ডোজ সেট আপ দিয়ে দেওয়ার পরে কিন্তু আর জ্যাম সফটওয়্যারটা আমার দেওয়ার দরকার নেই। আমি জাস্ট ডি ড্রাইভে গিয়ে জ্যাম সফটওয়্যার, জ্যাম জ্যাম বা জাম্প বলি আমরা, ওই সার্ভারের ফোল্ডারে গিয়ে একটা ফাইল আছে ইএক্সি, এটা ওপেন করলেই আমাদের পিএসপি মাই অ্যাডমিন যেটা আমরা দেখতে পাই সেটা আসে। তো সেই জন্য আমি এটা একটু কাস্টমাইজ করে নিলাম, এগুলো যা আছে তাই রাখলাম। দেখো এখানে যদি অলরেডি আসছে চেঞ্জ করা, তো আমি থাক এভাবেই দেই। একটু সময় নেবে আর কি। আর তোমরা দেখবা কাল পরশু, কালকে নোটিশ দিতে পারে হয়তোবা নেসকোতে, কারণ রবি সোমবারের মধ্যে যদি নোটিশ না দেয় তাহলে আর অত করবো না, রিস্ক মানে। রিস্ক বলতে কি, আসলে তোমাদের একটা জিনিস আমি বুঝি না, যে কতজন ক্যান্ডিডেট হবে এটা নিয়ে তোমাদের মাথা ব্যথা অনেক। তারপরে কে কোথায় গেল না গেল, কার কোথায় সিট, আরে এগুলো চিন্তা করো কেন? তোমরা পরীক্ষার 7 দিন আগে তো সময়ই পাবা না। তুমি 1 মাস যেই পড়া পড়ছো সেই সেই পড়া তোমাকে পরীক্ষার আগে 7 দিনে পড়তে হবে। বিশেষ করে তো লাস্ট 3 দিন তো একদম অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ তোমাকে যেই আউটপুটটা তুমি দিতে চাও না কেন। আচ্ছা, আমাদের এটা সেট আপ হয়ে গেছে আর কি। ক্লোজ করে এখন পাবো কোথায়, দেখি এখানে আসছে কিনা। আচ্ছা, এখানে আসছে। আচ্ছা, এটা আমরা কমান্ডে যাব না, আমরা আসলে যাব আইডিএলই, এটাতে যাই। হ্যাঁ, এটা আসলে আউটপুট, আউটপুট আসছে। আউটপুট এখান থেকে দেখা যাবে আর কি। তো আমি নতুন ফাইল নেই, নিউ ফাইল। আমি 4-5টা এখানে প্রোগ্রাম করাবো, বাকিগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা। আর নেক্সট একটা ক্লাস বা 2টা ক্লাস ফাংশন, রিকার্সিভ ফাংশন, আর আরো কিছু যে কঠিন কঠিন যে প্রোগ্রামগুলো আমরা হয়তো বা সিতে করি নাই, সেই প্রোগ্রামটা এখানে দেখাবো। তাহলে হবে কি, আমাদের লজিকটা এখানেও জানা হয়ে যাবে, তখন আমরা সিতেও সেটা করতে পারবো। কারণ সিতে মনে করতো অনেক প্রোগ্রাম ছিল। হ্যাঁ, ইম্পর্টেন্ট গুলো দেখাই দিচ্ছি, আরো হয়তো বা কিছু বলছি যেগুলো তোমরা দেখে নিও, সেগুলো হয়তো বা এখানে করাবো। তবে রিকার্সিভ ফাংশন থেকে যেমন পরপর 2টা পরীক্ষায় আসছে। একটা আসছে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন এর ভ্যালু নির্ণয় করার জন্য রিকার্সিভ ফাংশন ব্যবহার করে কোড লিখতে বলছে পাইথনে।
আর একবার বলছিল হচ্ছে যে n এর থেকে কম ধনাত্মক সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করার একটা পাইথন প্রোগ্রাম লিখো, কিন্তু অবশ্যই সেটা রিকার্সিভ ফাংশন ব্যবহার করে লিখতে হবে। তো খুব ইজি, ওই ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে গুণ দিতে হয়, আর এখানে যা শুধু যোগ করতে হইতো। তো এগুলোই ধরতে পারেনি ছেলেপেলেরা, ভয় পেয়ে গেছে যে পাইথন না জানি কত কি জিনিস। আচ্ছা, তোমরা পারবা ইনশাল্লাহ। তো আমি এটাকে আগে সেভ করে নিই। সেভ, ও নিয়ে আসছে ওর জায়গাতেই, দেখো পাইথনই নিয়ে আসছে। তো আমি এখানে দিব না, আমি দিব হচ্ছে ডেস্কটপেই দিই। ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করি পাইথন, এখানে নাম দিই। আর দেখো আরেকটা জিনিস ভুলে গেছিলাম, এই মাল্টিপল চয়েসে আসতে পারে PYW অথবা PY, এটা পাইথনের এক্সটেনশন। যেমন আমরা সি তে কোড লেখার পরে ডট সি দেই, সি প্লাসে ডট C++, সেরকম এখানে PY দিতে হবে। আচ্ছা, প্রথমটা আমরা মূলত 5 থেকে 6টা প্রোগ্রাম করব, খুব সহজগুলা। তার মধ্যে একবারে খুব সহজ না, ধরো আমরা এখন দেখবো হচ্ছে জোড় সংখ্যা প্রাইম সংখ্যা কিনা। একটা সংখ্যা আমরা চেক করছি না, যে সংখ্যাটা প্রাইম কিনা, সেটা আমরা একটু চেক করব। প্রাইম নাম্বার নামে সেভ করলাম, দেখো ওর নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর কোথায় আছে সেটা দেখাচ্ছে। আচ্ছা দেখাক। আচ্ছা, প্রথম কাজ কি থাকে আমাদের? আমাদের প্রথম কাজ থাকে, আমরা সি তে কি করছি ঠিক সেটাই এখানে করব। সি তে যেই কাজগুলো করছি সেটাই এখানে করব। সি তে আমরা আগে করছিলাম হচ্ছে, এখানে আগে একটা আমরা নাম্বার নিছি, এই তো। তো নাম্বার নিলাম ধরো 100। আচ্ছা, 12 নিলাম, 12 প্রাইম কিনা সেটা দেখবো, কিন্তু এই 12-র আগে আমরা একটা মেসেজ দিছি না, এখানেও ঠিক তাই দিব। এবং এই ভ্যালুটা আমরা কোথাও রাখছি না, একটা একটা ভেরিয়েবলের ভিতরে তো রাখছি, এখানে একবারেই লেখা যায়। ধরো এই ভেরিয়েবলের নামটা দিলাম হচ্ছে n। আচ্ছা, আমি একটু বড় করে নেই, ফন্ট সাইজ। এখন এই n এর ভিতরে আমরা ভ্যালু রাখলাম, ধরো এইভাবে আমরা ভ্যালু রাখি। তো এটাকে দিলে এটা দিলে হবে, এটা দিলে হবে কি বারবার এটা স্ট্যাটিক হবে, এরকম হবে না। এরকম হলো হয়তো কি, যখন আমরা রান করতেছিলাম তখন যে কোনো ভ্যালু আমরা চেঞ্জ করতে পারতেছিলাম, এটাকে আমরা ডাইনামিক বলতেছিলাম। আর এটাকে আমরা স্ট্যাটিক বলে থাকি। তো আমরা এভাবেও দিতে পারবো, অথবা এইভাবে নেওয়া আমরা শিখবো। অর্থাৎ আমরা যে স্ক্যানআপ ইউজ করছি, স্ক্যানআপের পরিবর্তে এখানে জাস্ট শুধু তুমি ইনপুট লিখবা তাহলেই হবে। ইনপুট লিখছি, কোনো সেমিকোলন নাই, কোনো কিছুই নাই। এখন এখানে ইনপুট আমরা নিলাম, কিন্তু এখানে একটা জিনিস জানতে হবে যে অ্যাজ ইউজুয়াল সচরাচর বাই ডিফল্ট এই ভ্যালুটা থাকে হচ্ছে স্ট্রিং। যেমন আমরা এখানে 12 দিছি, ও আসলে 12 ধরবে না, ও ধরবে হচ্ছে 1 2, মানে 1 2। এক মানে ডেসিমেলের এক না, ও জাস্ট একটা সিম্পল 1 আর 2 এইভাবে ধরবে। তো এই জন্য এটাকে আমরা ক্যাসকেড পড়ে আসছিলাম না, এটা আমি তোমাদেরকে পড়তে বলছিলাম সিতে, যে তোমরা একটু দেখে নিও। টাইপ কনভার্সন পড়ছিলাম, ফ্লোট থেকে ইন্টিজারের ডাবল চেঞ্জ করতেছিলাম। তো এখানে জাস্ট শুধু লিখতে হয় না, সি শার্পে লিখতে হয়। আবার সি শার্প প্রোগ্রামিং এ ধরো তুমি স্ট্রিং থেকে ইন্টিজারে নিয়ে আসবো, ওখানে আবার লিখতে হবে যে স্ট্রিং টু ইন্টিজার। এখানে এত ঝামেলা করার দরকারই হয় না, এখানে জাস্ট শুধু তুমি এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবা, ফাংশনের ভিতরে ও নিয়ে নিবে, টাইপ কনভার্সন করে নিল। তো এখানে আমরা এখন একটা, আচ্ছা এটা পরেই দেখাই, থাক, এটা আমাদের শেষ। আমাদের এবার কাজ কি ছিল, প্রাইম নির্ণয় করার সময় আমরা কি করছি এখানে, যে আমরা যে ভ্যালুটা দিছি এই ভ্যালুটা 12 এর নিচের 11 এভাবে আস্তে আস্তে 2, অর্থাৎ 2 এর পরে 3, 3 এর পরে 4, এভাবে আমরা একটা লুপ চালাই দিছিলাম। দেওয়ার পরে প্রত্যেকটা ভ্যালু মানে আইটারেশনকে দিয়ে, অর্থাৎ একটা মান দিয়ে আমরা এই 12টাকে ভাগ দিছিলাম। যখন এই ভাগশেষ শূন্য হয়ে যাইতো তখন আমরা ব্রেক করে বের হয়ে আসতাম। আসার পরে মিলাইতাম যে আমরা যে ভাগ দিছি এইটাই কি লাস্ট সংখ্যা দিয়ে ভাগ দিছি নাকি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দিছি। যদি একই সংখ্যা হয় তাহলে আমরা কি বলতাম, যে হ্যাঁ এটা একটা প্রাইম নাম্বার। আর যদি একই সংখ্যা না হতো তখন আমরা কি বলতাম, যে না এটা একটা প্রাইম নাম্বার না। তাই তো? মনে আছে নাকি মনে নেই? জি স্যার, জি আছে। স্যার। হ্যাঁ, এইটাই, এটা একটু মনে রাখতে হবে, না রাখলে এখানে একটু আমার আমার সাথে একটু মনে রাখো তাহলেই হবে। এখানে দেখো খুব সহজ, নাই তোমাকে ইনিশিয়ালাইজ করতে হবে কোনো কিছু।
ফর কিওয়ার্ড ওয়ার্ডটা থাকবেই। ফরের পরে এইভাবে ব্র্যাকেট দিয়ে ইনিশিয়ালাইজ দিতাম, ওই ইনিশিয়ালাইজটা এখানে লাগবে। ইনিশিয়ালাইজের জন্য যে ভেরিয়েবলটা দরকার সেটা শুধু জাস্ট ইউজ করতে হবে। তাহলে ফর আই ইন রেঞ্জ, ইন রেঞ্জ দেওয়ার পরে তোমাকে একটা ফাংশনটা ডিক্লেয়ার করতে হবে। অর্থাৎ ও বলতেছে যে এই ফরের আইটা থাকবে রেঞ্জের ভিতরে কত থেকে কত। এখন বাই ডিফল্ট আমরা যখন সি আই প্লাস প্লাস করতাম তখন, আচ্ছা আমি এখানে লিখে দিই। আচ্ছা একটা দেখাই একটু ধীর স্থির ভাবে, পরেরটা জাস্ট কপি পেস্ট। সরি, এটা আই ইকুয়াল মনে করো আমরা কত ধরছি 2, তারপরে আই এর ভ্যালুটা আমরা কিন্তু ইকুয়াল দিতাম, আসলে ইকুয়ালটা লাগে না, তারপরও আমি ইকুয়াল দিলাম এখানে। আর আই এর মানটা কত করে বাড়তেছিল, 2 এর পরে 3, 3 এর পরে 4, সরি এখানে প্লাস প্লাস। তো এখানে বাই ডিফল্ট এখানে যদি তুমি 3টা প্যারামিটার দাও, এখানে তোমাকে অবশ্যই কি ইনিশিয়ালাইজ দিতে হবে আর শেষটা দিতে হবে এবং ইনক্রিমেন্টটা। তো এখানেও ঠিক তাই, তোমাকে ইনিশিয়ালাইজ করতে হবে, আমরা 2 থেকে ইনিশিয়ালাইজ করলাম। এরপরে তোমাকে লাস্ট কন্ডিশনটা দিতে হবে এন। এরপরে যদি তুমি মনে করো যে আমি 1 দিব তাহলেও হবে, কিন্তু 1 আসলে দেওয়া লাগে না, না দিলে হয় কি এটাও সে বিল্ট ইন ভাবে এটা নিয়ে নেয়। এবং এরপরে কোনো সেমিকোলন দিতে হবে না, জাস্ট একটা ক্লোন দিবা তাহলেই হবে। এখন এইখানে একটা জিনিস সবার ভুল হয়, দেখো এখানে কিন্তু পাইথন তোমাকে বাধ্য করাই দিচ্ছে যে ফর লুপের ভিতরে যে স্টেটমেন্টটা লিখবা সবাই কিন্তু আমরা এইখান থেকে সোজা করে লিখি। যারা নতুন আছি তারা মনে করি কি এইখান থেকে লিখি, কিন্তু আমি কি করতাম, একটা স্পেস দিয়ে তোমাদের এইভাবে দেখাই দিতাম, ভিতরেই লিখতে দিতাম, তার মানে বোঝা যাইতো যে ফরের ভিতরে এই কোডগুলো আছে। কিন্তু পাইথন করছে কি যে ও তোমাকে করতেই দিবে না এটা, ও আগেই দেখো এখানে নিয়ে নিছে। যদি কেউ কোনো কারণে এভাবে শুরু করে কোড লিখে তাহলে কম্পাইলার ভুল ধরবে। এটাকে বলতেছে ইন্ডেনশন, মানে আরম্ভটা, শুরুটা, মানে তোমাকে দেখে দিতে হবে যে কোথায় আছো তুমি, মানে কার অধীনে কে আছো। আর এখানে একটা জিনিস এটা অবশ্যই ফলো করতে হবে, আরেকটা জিনিস আসতেছে সেটা আমি পরে দেখাইতেছি। তাহলে দেখো আমরা প্রথমে কি করতাম, আমাদের ফর লুপের লেখা শেষ, এখানে কি লিখতাম, এখানে লিখতাম যে যদি ইফ। দেখো এখানে কিন্তু আর কোনো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগে না, দরকার হয় না। ইফ এই যে আই এর এই এই নাম্বারটাকে আমরা এগুলো দিয়ে ভাগ দিতাম, তাহলে এই নাম্বারটা এই 12টা কোথায় রাখছি আমরা, এন এর ভিতরে, তাহলে এন ভাগশেষটা খেয়াল করতাম আই, এই বের হওয়ার পরে ইকুয়াল 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 লিখতে হবে। একটু ঝামেলা আছে প্রথম দিকে, একটু ঝামেলা মনে হবে, কিন্তু খুব ইজি, অনেক কোড ছোট, মানে অনেক কোড কমে যাবে এখানে, অনেক কোড কমে যাবে। এটা সমান আমরা কি লিখছিলাম, 0, এবং ইফের পরে তোমাকে ক্লোন দিতে হবে, হয়ে যায়। তখন আমরা কি লিখি এখানে, লিখি যে মানে ব্রেক, বিআরই ব্রেক, ব্রেক দিয়ে বের হয়ে আসি, তাই তো। আসার পরে এখানে আমরা ইলস দিই। তো এখানে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা আমি বললাম আমি পরে বলতেছি। এই ফর বলো, হোয়াইল বলো, ডু হোয়াইল বলো, ইফ বলো, কিন্তু এখানে আসলে আমাদের ইফ তো আলাদা ভাবে দিছি, তো ইফের কথা আপাতত আনার দরকার নেই। ফর হোয়াইল ডু হোয়াইল এই 3টা লুপ যেখানেই থাক না কেন, এটা আসলে ফাইনালি একটা ট্রু হয়ে যায়, মানে ইফের মতো কাজ করে। যে যদি এটা ইফ ট্রু হয়, মনে করো ফরের জায়গায় ইফ, ইফটা যদি ট্রু হয় তখন এই ইফ আর ব্রেকটা কাজ করবে, আর যদি ইফটা কোনো কারণে ফলস হয় তখন এখানে ইলস দিয়ে তোমাকে কাজ শুরু করতে হবে। তাহলে এখন আমরা দেখলাম যে এইখানে 2 দিয়ে যদি আমরা 12কে ভাগ দেই তাহলে ভাগশেষ কি হবে, 0, তার মানে ব্রেক। এখন যদি আমি আরেকটা সংখ্যা নেই, তার মানে তো সে তো প্রাইম সংখ্যা না, আমরা তো প্রাইম সংখ্যাটা বের করতে চাচ্ছি, ঠিক না। এখন যদি মনে করো আমরা 13 নিলাম, এই 13কে এন পর্যন্ত যে রেঞ্জ আছে ও ভাগ দিবে, ভাগ দেওয়ার পরে যদি দেখে যে হ্যাঁ মিলে গেছে তখন সে ব্রেক হয়ে বের হয়ে আসবে। আচ্ছা, আর যদি না হয় তখন কি হবে, তখন সে আমাদের একটা মেসেজ দিবে, প্রিন্ট কি বলছিলাম আমরা, নাম্বার ইজ প্রাইম নাম্বার, না নাম্বার, তাহলে না। আচ্ছা আমি আগে তোমাদেরকে একটা দেখে, আগে প্রাইম নাম্বার এটাই দেই আগে, তারপর দেখাবো। আচ্ছা সেভ করলাম, সেভ করার পরে F5 দিলাম, দেওয়ার পরে যে এটার আউটপুট আসলো, আউটপুট আসার পরে যেহেতু আমরা কোনো মেসেজ দিইনি, আমি বলছিলাম যে 12-র আগে যদি কোনো মেসেজ দিতাম তাহলে একটা মেসেজ দেখে,
আমরা এখানে 12 দিই। আচ্ছা 12 দিলে তো প্রাইম নাম্বার পাওয়া যাবে না, 13 দিই। 13 দিলে দেখো প্রাইম নাম্বার আসছে। এখন আবার যদি আমরা এটাকে রান করি, একটু এলোমেলো লাগতে লাগতে পারে তোমাদের, আর একটু দেখাই আগে। এখানে আবার রান করলাম, রান করার পর F5, রান করার পরে ধরো এখানে দিলাম হচ্ছে 12। 12 দিলে কিছু দেখাচ্ছে? কিছুই দেখাচ্ছে না। তার মানে কি এটা আসলে প্রাইম না। কিন্তু আমরা প্রাইম যে না, এটার কি কোনো মেসেজ দিছি? এখানে কি কোথাও প্রিন্ট দিয়ে কোনো মেসেজ দিছি? দেই নেই। কিন্তু আমরা সিতে কি করতাম? সিতে করতাম হচ্ছে এখানে লিখতাম হচ্ছে ইফ, এই কন্ডিশনটা লিখতাম, হলে ব্রেক হয়ে বের হয়ে আসতো। আসার পরে আমরা করতাম কি, আবার একটা ইফ লিখতাম, এই ফর থেকে বের হওয়ার পর আবার লিখতাম ইফ আই ইকুয়াল ইকুয়াল নাম্বার, মানে নাম্বার মানে এখানে এন। যদি এটা এরকম হয় তাহলে প্রিন্ট বলতাম যে প্রাইম নাম্বার, আর ইলস দিয়ে বলতাম নট প্রাইম নাম্বার। কিন্তু এই লজিকটাকে ছোট করে নিয়ে আসছে। এই ব্রেক হওয়াটাই কি করতাম, যে এই ইফটা ইলসটা আবার নিয়ে আসতাম। তো এখন পাইথন বলতেছে তোর এত ঝামেলা করার কোনো দরকারই নেই। ও বলতেছে কি যে এখানে জাস্ট এই ইকুয়ালটা না, ইকুয়ালটা হবে না, ইকুয়ালটা না বলে ওরা বলতেছে যে এইটুকুই, অর্থাৎ এন এর কম। তো এন মনে করো এখানে আমাদের 12, 12-র আগে অর্থাৎ ধরো 13, 13-র আগে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে তো সেটা প্রাইম হবেই না। 13 বাদ দিলাম, ধরো 12-র কথাই বলি। এই 12টাকে দেখো 2 দিয়ে ভাগ যাবে, তো 2 দিয়ে ভাগ গেলেই কি আর এই 12 পর্যন্ত কি আসার দরকার আছে? আমরা তো দেখলাম যে না, 12 আসার দরকার নেই, তো 2 দিয়ে ভাগ দিলেই তো শূন্য হচ্ছে। তার মানে 12 তো প্রাইম সংখ্যা হচ্ছে না। তাহলে আমার 12 পর্যন্ত আসার দরকার কি? 12-র কমেই তো ভাগ হয়ে যাচ্ছে। সেই জন্য আসলে পাইথনে বলতেছে কি এইখানে ও অটোমেটিক নিয়ে নিবে, আসলে এন মানে হচ্ছে n-1 পর্যন্ত ভ্যালুটা নিয়ে নিবে আর কি। তখন সে ওইখানেই আমাদেরকে আসলে মেসেজটা দিতে বলতেছে, যে এইখানে মেসেজটা দিলেই হবে। ব্রেকের পরে দিব না কেন? ব্রেকের পরে দিলে আর কোনো তো লাইনে স্টেটমেন্ট হবে, এক্সিকিউটে হবে না, এটা তো জানোই। সেই জন্য ব্রেকের আগেই দিতে হবে। আচ্ছা আমি একটু তাড়াতাড়ি করে জাস্ট পরে সাজাবো। এখন আমরা আরেকবার লগ ইন করবো, তখন ইনশাল্লাহ আবার সুন্দরভাবে দেখাবো এখন। আচ্ছা এইখানে দিলাম হচ্ছে 12, এবার দেখো আসছে হচ্ছে নট প্রাইম, কিন্তু তখন কিন্তু আসে নাই। আচ্ছা এবার আমি একটা করে দেখো, এইখানে কিন্তু একসাথেই একসাথে ইনপুট দেওয়া যাবে, স্ট্রিংও দেওয়া যাবে, ক্যারেক্টারও দেওয়া যাবে, তারপর হচ্ছে ইন্টিজারও দেওয়া যাবে। যে এখানে আমি বললাম যে ইন্টার দ্য নাম্বার, দেখো ইন্টার দ্য। আচ্ছা আর 1 মিনিটে তো থাকছিল না তখন, আর 10 মিনিট 10 সেকেন্ড থাকলেই হতো। দেখো যে এখানে ইন্টার দ্য নাম্বার, কিন্তু এই কথাটা এখন চলে আসছে। এখন যদি আমি এখানে 12, সরি এখানে যদি আমি এখন 12 দেই, আচ্ছা এখানে যদি আমি এখন 12 দেই তাহলে কি বলবে? নট প্রাইম। মানে আরো সুন্দরভাবে সাজানো যাবে, তো সেটা আমরা যদি সাজাই এখন। এর আগে আমরা যেমন প্রিন্ট এফ এর ভিতরে ইন্টিজার ভ্যালু এবং সেই সাথে মেসেজও দেখাইতে পারছি, ঠিক না? এর আগে দেখাইছি যেমন প্রাইম নাম্বার ইজ নট, মানে নাম্বার ইজ নট প্রাইম নাম্বার। অর্থাৎ একসাথে আমরা প্রিন্ট এফ এর ভিতরে ভ্যালুও দেখাইছি আবার মেসেজও দেখাইছি, এখানেও তাই দেখানো যাবে। তো এখানে আমাদের ভ্যালুটা কোথায় রাখছি? এন এর ভিতরে, যার পরে জাস্ট কমা দিবা। আর এখানেও ঠিক একই ভাবে লিখি। আচ্ছা এখানে ইজ দিই, হ্যাঁ ইজ প্রাইম নাম্বার, ইজ নট প্রাইম নাম্বার। তাহলে দেখো এই মাত্র আমাদের এই কয়েকটা লাইন, কয়টা লাইন হবে? আর সর্বোচ্চ 6টা 7টা লাইন। 1 2 3 4 5 6 7, 7টা লাইন। 7টা লাইন দিয়ে কিন্তু আমাদের কোডটা হয়ে যাচ্ছে। এবং খুব যে বিশেষ করে, হ্যাঁ হয়তো বা তোমাদের কাছে মনে হতে পারে যে সিতেও তো লাইন কম, হ্যাঁ লাইন কম, কিন্তু এই ঝামেলাগুলো তো নাই। হ্যাঁ এখানে আমাদের কিন্তু প্রথম দিকে কিন্তু একটু কষ্ট হবে। আমি আবারও বলতেছি, প্রথম দিকে একটু কষ্ট হবে, কিন্তু পরে খুবই ভালো লাগবে আর কি। কারণ দেখো এখানে আমরা ইন্টিজার টাইপের ভ্যালু নিয়ে নিছি, আবার একটা মেসেজ দেখাই দিছি। স্ক্যান অ্যাপে কি একসাথে ইন্টিজার টাইপের ভ্যালু নেওয়া যায় আবার এরকম মেসেজ দেখানো যায়? যায় না তো। ও এই সুবিধাটা দিয়ে দিছে। আচ্ছা আসছে। এখন আমরা বললাম 13, তাহলে কি হবে? 13 ইজ প্রাইম নাম্বার, চলে আসছে কিন্তু। আচ্ছা আমি আরেকবার রান করে শেষ করে দেবো এই প্রোগ্রামটা। F5 দিলে হবে। আবার আসছে। এই যে আমরা যখন, আচ্ছা এই জিনিসটা যখন আসলো ভালোই হলো।
SCR CLR SCR মানে ক্লিয়ার স্ক্রিন, একটা বিল্ট ইন ফাংশন ইউজ করতাম টার্বো সিতে, ব্রডল্যান্ড সিতে। ডেভ সি, কোড ব্লক, এটাতে আর ইউজ করতে হয় না। ও করে কি, প্রত্যেকবার রান করলে এই আগের গুলাকে মিশাই দেয়, মিশাই দিয়ে এইখানে আসে। কিন্তু দেখো এটাতে আসতেছে না, আমরা ওইটুকু ফাংশন এখনো ইউজ করি না, যার কারণে সে আগের আউটপুট গুলো ধরে রাখতেছে। এই অসুবিধাগুলো ওই সিতেও ছিল। হ্যাঁ, এটার জন্য যেটা ইউজ করতে হয় সেটা আমরা এখনো ইউজ করি নাই, করলে আর এগুলো থাকতো না, মানে স্ক্রিনটা পরিষ্কার হয়ে আসতো, মানে আগে কোনো লেখাগুলো থাকতো না, আউটপুট গুলো। তো ক্লিয়ার স্ক্রিন, CLR SCR, এই 6টা ক্যারেক্টারের একটা ফাংশন। এই ফাংশনটা কেন ইউজ করে, যে পূর্বে থেকে যে আউটপুট গুলো থাকে সেগুলোকে মুছে ফেলার জন্য, অর্থাৎ স্ক্রিনটাকে ক্লিয়ার করার জন্য এটা ইউজ করা হয়। আচ্ছা, এখন আমরা 12 দেই বা কত 24 দেই। 24 কি হবে আমাদের? 24 ইজ নট প্রাইম নাম্বার। তা আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এখন আমরা একটু রেঞ্জটা দেখি। এবার দেখবো হচ্ছে প্রাইমের রেঞ্জ, মানে প্রাইম সিরিজ। যারা প্রসেসটা জানো না তারা একটু প্রসেসটা আবার একটু দেখে নাও, যে আমরা পূর্বে যে প্রোগ্রামটা করে আসলাম ঠিক ওই প্রোগ্রামটাই থাকবে, কিন্তু ওটা ছিল শুধুমাত্র একটা সংখ্যার জন্য। এখন কি হবে, একাধিক সংখ্যার জন্য, অর্থাৎ ওই প্রসেসটা একাধিকবার এক্সিকিউট হবে। আচ্ছা, আমরা ধরে নিলাম, ধরো 5 to 15 এর মধ্যে যে প্রাইম সংখ্যাগুলো আছে সেগুলো দেখাবে। তো আমরা প্রথমে কাকে চেক করব? 5 কে। এই 5 চেক করব, তো কিভাবে চেক করব? আমরা দেখে আসলাম 5 এর থেকে কম কত থেকে শুরু হবে? 2 থেকে। 2 3 4 5 হবে না। আচ্ছা, এটা একটু আমি মিশাই দিই। কি হবে, যে 2 দিয়া এই 5কে ভাগ দিব, যদি ভাগশেষ শূন্য হয় তাহলে বুঝবো যে এটা প্রাইম না। আর যদি ভাগশেষ শূন্য না হয় এই সংখ্যাগুলো দিয়ে কোনো একটা, তখন আমরা ওই ফরটাকে তখন আমরা ইফ হিসেবে কল্পনা করি, এবং ওটার ইলস এর মধ্যে গিয়ে আমরা একটা নতুন স্টেটমেন্ট লিখি, যেটাকে আমরা বলতেছি যে প্রাইম সংখ্যা। কারণ ফরের ভিতরে যদি নিশেষ বিভাজ্য হয়, মানে শূন্য পাওয়া যায় ভাগশেষ, তাহলে বুঝবো যে এটা নট প্রাইম। 2 দিয়ে এখানে নিঃশেষ বিভাজ্য হবে না, 5 কে 3 দিয়েও নিঃশেষ বিভাজ্য হবে না, 4 দিয়েও নিঃশেষ বিভাজ্য হবে না। তো এই কন্ডিশনটা দেখো, কখনো 2, কখনো 3, কখনো 4, তার মানে একই কাজ বারবার করতে হচ্ছে। তো আমরা এখানে লুপ কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টের মাধ্যমে সম্পন্ন করতেছি, বারবার ভাগ দিতেছি, যেটাকে আমরা ট্রু কন্ডিশন বলতেছি। যখনই ফলস হয়ে যাবে তখনই ইলস এর ভিতরে এসে দেখবে যে হ্যাঁ, এই 5টা হচ্ছে আমাদের নন 5টা হচ্ছে আমাদের প্রাইম সংখ্যা, কারণ এগুলো একটা দিয়েও ভাগ যাচ্ছে না। তো আমরা এখানে এটাকে যে দ্বারা ডিফাইন করি। আর এখানে হচ্ছে দেখো, তাহলে আমরা এখানে বুঝলাম যে 5 হচ্ছে আমাদের প্রাইম সংখ্যা। 5 এর পরে কত হবে? আমরা যেহেতু বলে দিচ্ছি 5 to 15, তার মানে এখনো কিন্তু কাজ শেষ হয়নি। আবার কি হবে? পরের সংখ্যা। তা এখন কি করব আমরা? ঠিক এই প্রসেসটাই আবার 2 থেকে শুরু হবে, কিন্তু এখানে একটু চেঞ্জ হবে। তা হলো, যে সংখ্যাটা আসছে সেই সংখ্যাটার থেকে কম হবে, তাই তো? তাহলে এখন আমরা কি দেখবো আসলে? আমরা এই লুপটার ক্ষেত্রে আবার 2 থেকে, দেখো এই প্রসেসটা কিন্তু আবার সম্পন্ন হচ্ছে। কার জন্য? এখন কিন্তু 6 এর জন্য। তাহলে এখন আমরা দেখলাম যে প্রথমেই 2 দিয়ে 6কে নিঃশেষ বিভাজ্য, অর্থাৎ ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, তখন আমরা ব্রেক করে দিব। মানে আমরা বুঝলাম যে ফর লুপের কন্ডিশনটা থেকে আমরা বের হয়ে আসলাম, যখন আর দরকার নাই, কারণ এটা প্রাইম হচ্ছে না। তখন আমরা কি বলবো এখানে এসে? নট প্রাইম। তো আমরা নট প্রাইম কথাটা লিখছি কোথায়? এই ব্রেকের আগে। আর ইলস এর ভিতরে আর কোনো প্রাইম সংখ্যা আসতেছে না, তার মানে 6 আমাদের প্রাইম হচ্ছে না। এরপরে কত হবে? 7। একই একই কাজ করব আমরা। এবার লিখতেছি 7, তাহলে 7-এর থেকে কম। তাহলে প্রথমে 2 দিয়ে ভাগ দিলাম, দেখলাম নিঃশেষ বিভাজ্য হচ্ছে না, এটা কিন্তু ফরের ভিতরে আছে। এই কথাটা 3বার বললাম, খেয়াল করো। 3 দিয়ে 7কে নিঃশেষ বিভাজ্য করা যাবে না, 4 দিয়েও যাবে না, 5 দিয়েও যাবে না, 6 দিয়েও যাবে না। তখন এই ফরের কন্ডিশনটা কিন্তু ব্রেক হচ্ছে না, ফরের ভিতরে কিন্তু ব্রেক হচ্ছে না, না হয়ে কি হচ্ছে? ফরটা
ফলস হয়ে যাচ্ছে, যখনই ফলস হয়ে যাচ্ছে তখনই ইলসে আসবে, ইলসে এসে বলবে যে হ্যাঁ 7 হচ্ছে আমাদের প্রাইম সংখ্যা। তো এভাবে কত হবে, 8 হবে, 9 হবে, 10 হবে, হতে হতে 15 পর্যন্ত আসবে। তো দেখো কখনো 5, কখনো 6, কখনো 7, কখনো 8, আবার এভাবে কখনো 9, 10 এভাবে চলতে থাকবে। তো এগুলো কি আসলে আমাদের একটা আইটারেশন না? এই একটা স্টেপের জন্য এই স্টেপ গুলো ফলো করতেছে, আবার এই পরের স্টেপের জন্য মানে পরের সংখ্যার জন্য আবার এই একই স্টেপ ফলো করতেছে, তার মানে একটা ফর লুপের ভিতরে আর একটা ফর লুপ। তো এটাকে আমরা আই দ্বারা ডিফাইন করতেছি। আমার মনে হয় তোমরা এতটুকু জিনিস বুঝতে পারছো। আমি এটা বুঝাইলাম এই জন্যই যে কোথায় কোথায় আমরা আউটপুটটা দেখাবো সেটার জন্য আর কি, আর কিছু না। তো আমরা একটু কোডটা লিখি তাহলে ইনশাল্লাহ আরো ক্লিয়ার হওয়া যাবে। আমরা এখানে কি নিব, প্রথম রেঞ্জটা নিব, মানে স্টার্টটা নিব এবং শেষটা নিব। তো আমি এখানে স্টার্টই বলে দেই। স্টার্ট নিলাম কোন টাইপের হবে, ইন্টিজার। কেন ইন্টিজার করে নিলাম, যে আমরা এখানে পাইথনে যে ভ্যালুগুলো দিব ওগুলো সবগুলো স্ট্রিং টাইপ থাকে, সেটাকে আমরা কনভার্ট করে নিলাম ইন্টিজারে। এখন এই স্ক্যানারে যেমন আমরা সিতে স্ক্যানআপ ইউজ করছি, এখানে কি ইউজ করবো, ইনপুট। আমরা এখানে একটা মেসেজ দিতে চাচ্ছি, এন্টার দ্য ফার্স্ট নাম্বার, সরি ব্র্যাকেট, এটা খুঁজে পাচ্ছি না, ডাবল কোটেশন ব্র্যাকেট। আচ্ছা, আমাদের ইনপুট ফাংশন শেষ, এখন আমরা ইন্ট নামক ফাংশনটা শেষ করলাম। এখন কি করব, এন্ড। এন্ড নামক একটা আর একটা ইনপুট নিব, এন্টার দ্য সেকেন্ড। আচ্ছা, এগুলো কোনো ব্যাপার না, সেকেন্ড নাম্বার শেষ করলাম, শেষ, আমাদের কাজ শেষ। আমরা এখানে 5 এবং 15 মনে করো আমরা নিয়ে নিলাম। এখন কাজ কি, এই ফর লুপটার কার্যক্রম সম্পন্ন করা। তাহলে ফর আই ইন রেঞ্জ কত থেকে কত, 5 থেকে শুরু, 15 পর্যন্ত চলবে। তো আমরা এটাকে স্ট্যাটিক করে ফেললাম। তো আমরা তো আসলে স্ট্যাটিক করবো না, জন্যই তো আমরা ওই ভ্যালুগুলো নিয়ে নিছি। তাহলে এটার পরিবর্তে কি হবে, স্টার্ট। এটার পরিবর্তে কি হবে, এন্ড। এরপরে আমরা জানি ক্লোজ দিতে হয়। দেন দেখো এখানে কিন্তু অলরেডি আমাদের এই স্পেস গুলো নিয়ে নিছে এখানে। তো এখানে কমপক্ষে 4টা স্পেস দিতেই হবে। তো আমরা এটা বুঝাচ্ছি যে আসলে এই ফর লুপের অধীনে এই ভিতরের গুলো কাজ করবে, সেটাই। তো এখন আমাদের কি হবে, আবার আরেকটা ফর হবে জের জন্য, ইন রেঞ্জ। এই রেঞ্জটা দেখো অলওয়েজ 5 এর জন্য 2 ছিল, 6 এর জন্য 2, 7 এর জন্য 2 থেকে শুরু, তার মানে এই 2টা তো অবশ্যই ঠিক থাকবে। এরপরে কি হয়, কখনো 5 হয়, কখনো 6 হয়, কখনো 7 হয়। তো এই ভ্যালুগুলো কোন ভেরিয়েবল দিয়ে ধারণ করতেছি, আই নামক ভেরিয়েবল দিয়ে ধারণ করতেছি, এই জন্য এখানে আই হবে এবং ক্লোন দিয়ে দিব। এবার কি করব, আমরা শুরুতেই ওই ফর লুপের ভিতরে আমরা কখনো, এখানে আমি বললাম না একটু আগে যে 2 দিয়ে 7কে ভাগ দিব, ভাগশেষ শূন্য পাওয়া যায় কিনা। যদি শূন্য হয় তাহলে একরকম হবে, এই যে যদি আসলো তখন আমাদের এখানে ইফ কন্ডিশন আসবে। তো ইফ এর ক্ষেত্রে বলছিলাম যে এখানে একটু ব্যতিক্রম আছে এক্সপ্রেশনটা সি এর ক্ষেত্রে। তাহলে ইফ কাকে ভাগ দিতেছি, 5 কে, 6 কে, 7 কে, এই যে এখন 7, তাহলে 7, 5, 6, 7, 8, 9 কি দ্বারা প্রকাশ করতেছি, আই দিয়ে। ভাগ দিব কত দিয়ে, 2, 3, 4, 5, কখনো 2, কখনো 3, কখনো 4। তো এগুলো কোন ভেরিয়েবলের মধ্যে রাখছি, জে নামক ভেরিয়েবলের মধ্যে রাখছি। কাজেই আমাদেরকে এখানে কি দিতে হবে, জে দিতে হবে, যেটা আমরা দেখে আসলাম। এবার কি দিলাম, যদি এটা হয় তাহলে হবে ব্রেক, আর যদি না হয় তাহলে, না হলে তো এখানে কিছু দেওয়া যাবে না। না হলে কি হবে, আসলে এইখান থেকে যখন আমাদের এই কন্ডিশনটা যখন ফলস হয়ে যাবে, অর্থাৎ এটা ব্রেক হয়ে এসে বের হয়ে আসলো। এখানে আমরা প্রথমে ধরলাম, আচ্ছা ধরো যে আমরা 6 এর মধ্যে আছি, 6 এর মধ্যে দেখলাম যে 2 দিয়ে ভাগ খুব অনায়াসে দেওয়া যাবে, ভাগশেষ শূন্য পাওয়া যাবে। তো যখনই শূন্য পাবো তখন কি হবে, আমরা বের হয়ে আসবো, এই ফর লুপ থেকে বের হয়ে আসবো, তখন পরের সংখ্যাটা নিব, এই ফরের মধ্যে আসবো, এই ফরের মধ্যে আসবো, এসে আবার 1 বৃদ্ধি পাবে, তখন হয়ে যাবে 7। তাহলে এখন আমরা ভ্যালুটা দেখাবো কোথায়, এই ফরটা যখন ফলস হবে তখন। এখন তোমরা ভাবিও না যে এই ইফটা যখন ফলস হবে তখন, ইফটা ফলস হলে তো আমাদের দেওয়ার দরকার নাই। ইফটা ফলস হলে কি হবে, এখানে তো ব্রেক, এখানে এইটুকু তো কাজ শেষ। তো এই ফলস হওয়া না হওয়া তো একই কথা।
তখন আমরা দিব হচ্ছে এখানে এলস দিয়ে আউট করব। প্রিন্ট কাকে প্রিন্ট আউট করতেছি আমরা? এই যে দেখো 5 দেখলাম যে 5 হচ্ছে প্রাইম সংখ্যা 5, 7 হচ্ছে প্রাইম সংখ্যা 7। তাহলে এগুলো কার কার মান ধারণ করতেছে? আসলে আই এর মান ধারণ করতেছে। তাহলে এখানে আমাদের আই নিতে হবে। তো শেষ আমাদের প্রোগ্রামটা। দেখি আমি সেভ করি। সেভ করা হয়নি। প্রাইম সিরিজ সেভ করলাম। এখন আমরা একটু রান করে দেখি যে আমাদের কি অবস্থা। হ্যাঁ, আমাদের রান করার জন্য যে আমাদের আউটপুট এখানে দেখবা কি আছে। শেল 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 প্রোগ্রামটা রান হয়। এখানে আমরা দেখি কত দিলাম। স্টার্টিং বলছে মানে ফার্স্ট নাম্বার 5, দেন 15, দেন কি বলতে হবে? আর তো কিছু নাই, ইন্টার দিব। তাহলে দেখো প্রথমে 5, এই 5 দেখাচ্ছে, তারপরে 7 দেখাচ্ছে, তারপরে 11 দেখাবে, তারপর 13 দেখাবে। তাহলে আমরা আমাদের এই প্রাইম সংখ্যাগুলো পেয়ে যাবো। তো এইভাবে মূলত আমাদের সিরিজের প্রাইমের সিরিজগুলো আমরা বের করবো ইনশাল্লাহ। আমি আশা করতেছি যে তোমরা এই জায়গাটায় গুলাই ফেলাইও না, যে এই জায়গাটা কনফিউশন হবে। অর্থাৎ এটাকে আমরা একটা ইফ কন্ডিশন ধরি, যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ট্রু থাকে কতক্ষণ। এই যে এখানে 7, তাহলে 7-এর কম হতো 6, 6 পর্যন্ত। দেখলাম যে না, এটা একটা 2 3 4 5 6 দিয়ে ভাগ গেলই না। তার মানে আমাদের এই ইফ কন্ডিশনটা ফলস হয়ে যাবে তখন, কারণ এখানে আই এর ভ্যালু হচ্ছে 7, 7 থেকে কম আছে। যখনই এক বৃদ্ধি পাবে, আমরা জানি তো এই রেঞ্জের ভিতরে ফর লুপের মতো অটো ইনক্রিমেন্ট হয় এক এক করে, আই প্লাস প্লাসের মতো। তো যখনই এই ভ্যালুটা 7 হয়ে যায়, তার মানে আমাদের এই ফর কন্ডিশনটা ফলস হয়। তো ফলস হলে কি আসবে? এইটুকু আর কাজ করবে না। আমরা সাধারণত সিতে কি করতাম, এটা বাদ দিয়ে দিতাম, বাদ দিয়ে এখানে এই লেখাটা লিখতাম, এই লেখাটা লিখে ফেলতাম। তো এখন এটাকে জাস্ট শুধু পাইথনে কি করাইতে হয়, একটা এলস এর মাধ্যমে উপস্থাপন করতে হয়, এতটুকু। তো এখন আমরা দেখবো হচ্ছে ফিবোনাকি সিরিজটা। যারা ফিবোনাকি সিরিজ জানো তাদের জন্য খুব ইজি হবে, যারা জানো না তারা আর একটু দেখবা আমার কাছে, এখানে দেখলেই হবে। মানে বিশেষ করে যারা সিতে পড়ছো তাদের তো কোনো সমস্যাই হবে না আশা করতেছি। তো ফিবোনাকি সিরিজ সামান্য একটু বুঝাবো, একটু ধৈর্য সহকারে কথাগুলো শোনো আর প্র্যাকটিস করবা। মনে করো আমরা 10টা সংখ্যা নিই, মানে 10টা একটা সিরিজের ভিতরে দশমতম, মানে 10 পর্যন্ত সংখ্যাগুলো কি কি হতে পারে সেগুলো দেখাবো। তাহলে প্রথম সংখ্যাটা আমরা জানি সিরিজের 0, দ্বিতীয় সংখ্যাটা 1। হ্যাঁ, আবার এরকমও হতে পারে যে প্রথম সংখ্যাটা 1, তারপরের সংখ্যাটা হচ্ছে 1। তো আমরা যে কোনো একটা স্টেপ, যে কোনো একটা ফলো করি আগে, তারপরে পরেরটা দেখবো। তো আমরা আগে এটা ফলো করি যে এখানে আমাদের টোটাল সংখ্যা সংখ্যা আসবে কয়টা? 10টা। তার মধ্যে আসছে কয়টা? 2টা। তাহলে 3 নাম্বারটা কত হবে? এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। আমরা জানি না, এটা পাবো কিভাবে? এই 3 নম্বরের ঠিক আগের 2টা যোগ করে পাবো। তাহলে একটাকে আমরা দিতেছি, যে কোনো একটা নাম দিতে পারো। তো আমি এখানে ফার্স্ট এবং লাস্ট নাম দিব। ধরো এটাকে আমি এফ দিতেছি, আর এটাকে আমি এল দিলাম। তাহলে এখানে যেটা পাবো সেটা কি হবে? এর রেজাল্টটা হবে। তো রেজাল্টটা কত হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। তো কত সংখ্যা হলো এটা? 3তম সংখ্যা। এখন যদি আমি চতুর্থতম সংখ্যাটা বের করতে চাই তখন কি করব? ঠিক একই পদ্ধতি। এই- যে সংখ্যাটা বের করব ঠিক আগের 2টা, এই 2টা। তাহলে এখন তোমরা দেখো যে এ কিছুক্ষণ আগে লাস্ট ছিল, এখন হয়ে যাবে ফার্স্ট। আর লাস্ট হবে কে? এই লাস্টটা হবে রেজাল্টটা। কাদের রেজাল্ট? এই আগের 2টার যোগফলটা হয়ে যাবে লাস্ট। তাহলে এই 2টা যোগ করে এখন আমরা কত পাবো? 2 পাবো। এবার পরেরটা, এই 2টা যোগ করে পাবো হচ্ছে 3, তারপরে 5, তারপরে এই 2টা যোগ করলে হবে 8, তারপর হচ্ছে 13। তো দেখি আমরা কয়টা সংখ্যা নিলাম? 1 2 3 4 5 6 7 8, আরো 2টা আছে। তাহলে 12 আর থার্ড, আচ্ছা এটা 13, 12 না, এইটা 13 হচ্ছে 21, 21 আর 13 হচ্ছে 34। দেখো আমাদের 10টা সংখ্যা হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে আমরা এই 10টা সংখ্যাকে দেখাই দিলাম, তখন আমাদের ভ্যালুগুলো আউটপুটে পাবো আমরা। এখন যদি তুমি 1 1 দিয়ে শুরু করো, কিছু হবে, একটু চেঞ্জ হবে। তাহলে 1 1 যোগ করলে হয় 2,
2 আর 1 যোগ করলে হবে 3, 5, 8, সরি 13, 21, 34, 55। তো পরীক্ষায় মাল্টিপল চয়েসে কিন্তু দেখবা যে ফিবোনাকি সিরিজটা দেওয়ার পরে বলবে যে দশমতম সংখ্যাটা কত। তো দশমতম সংখ্যা কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় 55-এ দেই। তো ওখানে চেক করবা যে এই প্রথম দুইটা সংখ্যা কি দেওয়া আছে। যদি 1 1 থাকে তাহলে 55, আর যদি 0 1 দেওয়া থাকে তাহলে 34। তো আমার জানার বিষয় ছিল যে এখানে এনটা কেন আসতেছে। আমি টোটাল কয়টা সংখ্যা দেখতে যাচ্ছি সিরিজের ভিতরে, সেটার জন্য আসলে আমার এন দরকার, মানে এন নাম্বার দরকার। আর প্রথমটা ফার্স্ট, পরেরটা লাস্ট, এরপরে অবশ্যই রেজাল্টটার জন্য আমাদের একটা ভেরিয়েবল দরকার। এবং পরবর্তীতে কিন্তু ফার্স্টটাই লাস্ট হয়ে যায়, মানে লাস্টটাই ফার্স্ট হয় এবং রেজাল্টটা লাস্ট হয়ে যায়। এই জিনিসটা বুঝতে হবে, এটা বোঝানোর জন্য আমি এখানে দেখাইলাম। আচ্ছা, এখন আমরা কি করব, এন ভ্যালুটাকে নিব নাম্বার ইন্ট ইনপুট নিয়ে নিলাম, বারবার ভুল হচ্ছে, ইন্টার দা নাম্বার নিলাম। এবার কি করব, প্রথম দুইটা ভ্যালুকে আমরা কাউন্ট করব। 0, ফার্স্টটা 0 আর লাস্টটা হচ্ছে, সরি লাস্টটা হচ্ছে 1, মানে সেকেন্ড নাম্বার। এই ফার্স্টটা 0, লাস্টটা হচ্ছে 1। এখন আমরা কি করব, প্রথমে জিরোটাকে মানে যোগ করব। দেখাবো তো অবশ্যই যোগ করব, কিন্তু যোগ করার জন্য আমাদের মানে একই কাজ বারবার করতে হচ্ছে। এই জন্য ফর আই ইন রেঞ্জ নাম। এখন প্রথম কাজ হচ্ছে আমরা আউটপুটে তাকে দেখাই দিব, দেই আউটপুটে দেখাই দিই। এর পরের কাজটা কি, এর পরের কাজটা হচ্ছে যে লাস্ট যে ভ্যালুটা আছে এই লাস্টটাই তো আসলে ফার্স্ট হবে। এটা তো বোঝাই যাচ্ছে, এই লাস্ট যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাই তো পরের বার এই যখন আমরা এই ভ্যালুটা নির্ণয় করবো তখন কিন্তু এটা ফার্স্ট হয়ে যাবে। তাহলে ওটাকে আগে ধরে রাখতে হবে না, আলাদা একটা টেম্পোরারি ভেরিয়েবলে ধরে রাখি, লাস্ট ধরে রাখলাম। এখন এখন বলো যে এইটা হবে আমাদের লাস্ট, এই যে লাস্ট বললাম না, এই লাস্ট তাহলে কি করে সেই লাস্ট এই ফার্স্ট এবং আগের যে লাস্টটা ছিল সেই লাস্টটার সাথে যোগ হয়ে যাবে, মানে নতুন একটা ভ্যালু আসবে, সে প্রথম এবং শেষ এই দুইটাকেই যোগ করে ফেলবে। হ্যাঁ, তাহলে আমাদের লাস্ট পেয়ে গেছি। এখন তাহলে আমাদের ফার্স্ট দরকার। ফার্স্টটা আগে নিলাম না কেন, ফার্স্টটা যদি আগে নিতাম, অর্থাৎ এই লাস্টেরটাকে যদি আমি ফার্স্ট বানাই নিতাম তাহলে তুমি আর লাস্ট বের করতে পারতাম না। লাস্ট যোগ করে তো লাস্ট তো হবে এটা, তোর এই ভ্যালুটা তুমি এই দুইটার যোগফল থেকে পাবা। এখন একে যদি আগে ফার্স্ট বানাই নাও তাহলে লাস্ট কত, লাস্টটা তো চেঞ্জ হয়ে যাবে। সেজন্য আগে আমরা ওটাকে বানাবো না, এখানে একটু সতর্ক থাকবা। এই টাইপ হয়ে গেল। ঠিক পরের বার কি হবে, পরের বার আবার আউটপুটে দেখাবে প্রিন্ট দেওয়ার পরে টেম্পোরারি ভিতরে লাস্টটা আসবে, তারপরে লাস্টটা কি হবে, মানে লাস্টটাকে বের করে নিলাম, নেওয়ার পরে লাস্টটা কি হবে ফার্স্টের সাথে যোগ হয়ে যাবে। মানে সে তো সে, ধরো যে আমরা এখন এইটা বের করব, কিন্তু আগে আগে কিন্তু ছিল, এইটা ছিল লাস্ট, সরি এইটা আমরা যদি বের করতে চাই তাহলে আগে এইটা ছিল আমাদের রেজাল্ট আর এটা ছিল হচ্ছে লাস্ট আর এটা ছিল ফার্স্ট। এখন লাস্ট হচ্ছে কোনটা, লাস্ট হচ্ছে এই রেজাল্টটা। তো এই দুইটার সাথে যোগ হওয়ার পরে তো 2 আসতেছে। এখন যদি তুমি আগেই লাস্টেরটাকে যদি চেঞ্জ করে দাও তো লাস্টের মান তো চেঞ্জ হয়ে যাবে। এই জন্য লাস্টের মানটাকে অন্য জায়গায় ধরতে হবে। তো আমরা সেভ করি, দেখি এখন কি অবস্থা। আমরা ভ্যালু দিলাম হচ্ছে 10। আচ্ছা, এখন এখানে আমরা কাকে আউট করছি আসলে সেটা একটু দেখার বিষয়। 0 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ভুল হওয়াটা ভালো। এখানে আসলে আমরা কাকে আউট করব, আই কে না। তো আই হচ্ছে 1 2 3 4 এইভাবে 10, আমরা আসলে আউট করতেছি কাকে, ফার্স্টের ভ্যালুটাকেই। তো ফার্স্টেরটা তো রেজাল্ট হয়ে যাচ্ছে, সেই তো তখন ফার্স্ট হয়ে যাবে। এই জন্য এখানে আসলে আমাকে এফ দিতে হবে। আচ্ছা, আগে সেভ করে নিই। হ্যাঁ, এখন যদি 10 দিই, এখন দেখো আসছে, প্রথমটা 0, তারপরটা 1, তারপর আবার 1, তারপর 2, তারপর 3, তারপর 5, তারপর 8, 13, তারপর 21, 34। এখন যদি তুমি মনে করো যে না আমি এখানে 1 দিব, এখানেও 1 দিব, দাও কোনো সমস্যা নাই। এখানে যদি আবার 10 দিই আমরা, দেখো এখন 55 আসছে। তো এভাবে আসলে ফিবোনাকি সিরিজ কাজ করে। দেখো ফিবোনাকি সিরিজের কিন্তু লজিক আরো অন্যভাবে আছে,
আমার সিতে দেখবা যে সেটাও অন্যরকম ভাবে দেয়া আছে, অ্যারে ইউজ করছি আমি। তো তোমাদের কাছে যেটা ভালো মনে হয় তোমরা সেভাবে কাজ করবা। জোড় সংখ্যাগুলো নির্ণয় করা একটা প্রোগ্রাম দেখবো, খুব সহজ। জোড়, তো জোড়ের ক্ষেত্রে কি করি আসলে? জোড় হলো আমরা একটা সংখ্যা নেই, ধরো আমি বললাম যে 5 থেকে, ওই প্রাইমের মতো 5 থেকে 15 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর ভিতরে যেগুলো জোড় সেগুলো দেখাও। তাহলে আমরা 5 কে প্রথমে নিব, নেওয়ার পরে 2 দিয়ে ভাগ দিয়ে দেখবো যে ভাগশেষ শূন্য হয় কিনা। তার মানে এটা শূন্য হয়নি, সেজন্য এটা বিজোড় সংখ্যা, ওটাকে আউটপুটে দেখাবো না। এরপরে আবার 6 কে নিব, 6 কে নেওয়ার পরে দেখতেছি যে এই সংখ্যাটা, হ্যাঁ, 2 দিয়ে ভাগ দিলে নিঃশেষ বিপর্যয় হচ্ছে, তার মানে এটা জোড়। এরপরে আবার এখানে যাচ্ছি, তো এই যে পরপর আমরা বারবার ভাগ দিতেছি, এজন্য আমরা কি করতেছি, একটা আইটারেশন নিতেছি, এবং এর রেঞ্জটা, এই রেঞ্জ এবং এই রেঞ্জ, এটা অবশ্যই আমাদেরকে বলে দিতে হচ্ছে। তাহলে ওই একই রকম স্টার্ট, এন্ড, শেষ, নেয়ার শেষ আমাদের। এখন আমরা কি করব, জাস্ট ফর আই ইন রেঞ্জ, রেঞ্জটা কত, স্টার্ট কমা এন্ড দিয়ে দিলাম। এখন আমাদের কাজ কি হবে, জাস্ট অনলি ইফ, এই সংখ্যাটাকে ধরবো, সংখ্যাটা কত আমাদের আই, একে কি দিব, ভাগ দিব, ভাগ দিয়ে ভাগ শেষ নিবো, ওই জন্য মডুলাস ইউজ করলাম। কত দিয়ে ভাগ দেবো, 2 দিয়ে। এরপরে কি করব, সমান সমান ইকুয়াল 0। দেন কি হবে, দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, যে দেখো ইফ এর পরেই কিন্তু কার্সরটা আসছে, তো এখানে রাখা যাবে না, 1 2 3 4, চারটা দিতে হবে। তাহলে আমরা এখন কাকে প্রিন্ট করব, প্রিন্ট করবো হচ্ছে আই কে। তাহলে আমাদের কোডটা হয়ে যাবে। ইভেন সিরিজ, ওকে। এখন আমরা রান করি। আচ্ছা, ইফ এর পরে আমরা আসলে এখানে ক্লোন দেইনি, ও ভুল ধরলো। ওকে, কত বলছিলাম, 5 15, দেখো 6 8 10 12 and 14, এগুলো হচ্ছে আমাদের জোড় সংখ্যা। তো জোড় সংখ্যাগুলো দেখাচ্ছে তো এইভাবে। তো এখন আমরা আর দুইটা প্রবলেম দেখবো ইনশাল্লাহ, খুবই সহজ, ভয় পাওয়ার কিছু নেই। আমরা এখন জেসিডি দেখবো, আর একটা হচ্ছে নাম্বারটাকে কিভাবে রিভার্স করে সেটা একটু দেখার চেষ্টা করব। তাহলেই আমাদের পাইথন ইনশাল্লাহ মোটামুটি একটা বেসিক ধারণা আসবে আমাদের। তো আমরা একটা নতুন ফাইল নিয়ে নিই, শুরুতেই সেভ করে রাখি। গসাগু না, দিলাম। গসাগু নির্ণয় করার আগে গসাগুর প্রসেসটা আমি আরেকবার দেখাই তোমাদের। আবার বইয়ে যেভাবে আছে ঠিক ওইভাবে দেওয়ার চেষ্টা করতেছি আমি। তোমরা পরবর্তীতে তোমাদের মতো ভ্যালুগুলাকে চেঞ্জ করবা, আর কোড চেঞ্জ করার দরকার নেই। তো আমরা প্রথম সংখ্যাটা নিছিলাম হচ্ছে 17 সি এর মধ্যে, এর পরেরটা নিছিলাম হচ্ছে 3। এখন আমরা একটাকে লার্জ বলছিলাম আর একটাকে স্মল বলছিলাম, তো কোনো কারণে যদি লার্জটা লার্জ না হয়, স্মলটা স্মল না হয়, তাতেও কিছু যায় আসে না, কোনো সমস্যা হবে না। আমি যখন প্রোগ্রামটা রান করব তখন দেখাবো। তো আমরা প্রথমের দিকে করে কি, আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের লার্জ এবং 3 হচ্ছে আমাদের স্মল। তাহলে আমরা ভাগ দিই, 17 কে ভাগ দিব, 3 5 15, এবং আমাদের ভাগটা শেষ হয়নি কারণ আমরা ভাগ শেষ পাচ্ছি এখানে। এই মুহূর্তে আমরা কি করবো, থেমে যাব? থেমে যাব না। তখন আমরা করব কি, এই 3 ছিল আমাদের, এটা ছিল লার্জ না, এটা ছিল আসলে স্মল, মনে রাখতে হবে এটা ছিল আমাদের স্মল, বাট 17 ছিল হচ্ছে লার্জ। পরবর্তীতে কি হয়, আবার আমরা ভাগ দিই, কাকে, এই 3 কেই ভাগ দিই, কত দিয়ে, ভাগ শেষ দিয়ে। তো আমরা ভাগ শেষটাকে রিমাইন্ডার হিসেবে কল্পনা করলাম। তো রিমাইন্ডারটা দিয়ে আবার ভাগ দিব, কাকে, লার্জ বা স্মল কে, কাকে, আমাদের তো এখানে পদ্ধতি হচ্ছে সবসময় অলওয়েজ বড়টাকেই ভাগ দিতে হবে।
ছোটটা দিলেও হবে, কিন্তু ওটা একটা স্টেপ বেশি হবে, একটা স্টেপ বেশি হবে এবং পরবর্তীতে আবার ওই ছোটটা দিয়েই বড়টাকে ভাগ দেওয়া যাবে। এগুলো আমি সিতে দেখাইছি, তোমরা দেখে নিয়ে আসিও। তাহলে এখন আমাদের আসলে এই স্মলটাই এখন এখানে হয়ে যাবে হচ্ছে লার্জ, মানে বিগ। এই মুহূর্তে দেখো এখন লার্জ হয়ে গেল, তার মানে এখানে আমাদেরকে মাঝখানে অবশ্যই এই ভ্যালুটাকে ধরে রাখার জন্য আমাদের একটা অন্য একটা ভেরিয়েবল দরকার হবে, না হলে তো আমাদের স্মলটাকে কিভাবে আমরা এখানে লার্জ বানাই দিব, অবশ্যই দরকার হবে। তাহলে এখন আবার ভাগ দিই, 2 1 2, আর এক কম নিছি এই জন্য ভাগশেষ হচ্ছে 1। তো এটা হচ্ছে আমাদের আবার রিমাইন্ডার। এখন এখানকার এই ভ্যালুটা এখন রিমাইন্ডারটাই হয়ে গেছে হচ্ছে স্মল, আর এই 3 হয়ে গেছিল হচ্ছে লার্জ। এখন এই সময় এখন আমরা আবার ভাগ দিচ্ছি কাকে, 2 কে। তখন এই দুইটাই কি ছিল, একটু আগেই ছিল স্মল, এখন হয়ে যাচ্ছে লার্জ। তো আমরা দেখলাম যে ভাগশেষ 0 আসছে, অর্থাৎ একে যদি আমরা আবার, এটা ছিল আমাদের রিমাইন্ডার এবং ছিল স্মল, এই স্মলটাকে যদি আবার ভাগ দিতে যাই, তো আমাদের এই মুহূর্তে দেখো যে এটা হয়ে যাবে তখন এখন আমাদের এই রিমাইন্ডারটা হয়ে যাবে হলো স্মল। তো স্মলটা যখন 0 হয়ে যায় আর এই স্মলটা তখন এখানে এসে হয়ে যায় লার্জ। তো এখন যখনই স্মলটা 0 হবে তখন আমাদের আর ভাগ করাটা লাগবে না, আমরা এখানে থামিয়ে দিই বা এটাকে স্টপ করে দিই। তো এই প্রসেসটাই, এবং লাস্টে ফাইনালি আমরা আউট করব কাকে, এই লার্জটাকে আউটপুটে দেখাবো। তো এখানে আমাদের কয়েকটা জিনিস দরকার ছিল, প্রথমে 2টা নাম্বার দরকার ছিল, তো আমরা জানি কিভাবে নাম্বার নিতে হয়। তো আমরা এখানে লার্জ আর স্মল দিয়েই ডিনোট করতেছি। ইনপুট ইন্টিজারটাকে ব্লক করে নিলাম, যে তুমি ইন্টিজারে কনভার্ট হয়ে আসবা। ইনপুট নিলাম, এবার কি দিলাম, আমরা একটা মেসেজও থ্রো করতে চাচ্ছি, ভ্যালু তো নিবই, সেই সাথে মেসেজও। আমরা লার্জ না দিয়ে ফার্স্ট নাম্বার দেই, স্মল। আচ্ছা, আগেই করাটা ভালো ছিল। enter the second number। শেষ, আমাদের এটা হয়ে গেছে। এখন ভেরিয়েবল ডিক্লারেশন করার কোনো ঝামেলা নেই এই পাইথনের মধ্যে, কাজে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করার দরকার নেই। এখন আমরা এইটুক জায়গার মধ্যে দেখবো যে আসলে আমাদের এই কাজটা যে আমরা করতেছি কতবার ভাগ দিতেছি, মোর দ্যান ওয়ান টাইম। তাহলে কি ধরনের স্টেটমেন্ট দরকার হবে, লুপ কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট দরকার হবে। তো লুপ কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টের মধ্যে আমরা কোন ধরনের লুপ কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট ইউজ করি, ফর, হোয়াইল না ডু হোয়াইল। তো আমি বলছিলাম যে যখন আমরা দেখবো যে নিশ্চিতভাবে আমরা শেষটা নির্ধারণ করতে পারতেছি এবং অলওয়েজ 5 বার 5 বারই হবে, যে কোনো সংখ্যার ক্ষেত্রে, বা 10 বার 10 বারই হবে, তখন আমরা ফর লুপ ইউজ করছিলাম। আর অন্য সময় যখন দেখতেছিলাম যে না, এটা টেন্টেটিভ ধরে নিতে হয়, যে কখনো 3 বার কখনো 5 বার। যেমন এখানে আমরা ভাগ করছি হচ্ছে 1 2 3, চতুর্থবার বেলায় এসে বুঝে গেছি যে আর ভাগ করার দরকার নেই। কিন্তু এমন কিছু সংখ্যা আছে যেটা দেখা যাবে যে মাত্র প্রথমবারই ভাগ করলেই হয়ে যাবে। তো তুমি যদি এখানে ফর লুপ দাও যে 5 বার চলবে, কিন্তু একটা সংখ্যা দিলা ইনপুটের সময়, তখন মাত্র 1 বার চললো, তখন কিন্তু বাকি সময় কি হবে, তখন সমস্যা হবে। যার কারণে আমি বলছিলাম যে যখন আমরা ধরতে পারবো না, তখন আমরা নিশ্চিত না, তখন আমরা হোয়াইল কন্ডিশনটা দিয়ে দেবো। তো হোয়াইল কন্ডিশন আমি জানাই আসছি তোমাদেরকে মনে হয়। আর না হলে তোমরা এখানে দেখো যে হোয়াইল দেওয়ার পরে কি লিখতে হয়, কন্ডিশন। তো কন্ডিশন আমরা কি করলাম, এস নট ইকুয়াল 0 দিয়ে কি দিব, ক্লোন দিব। তো যতক্ষণ পর্যন্ত আমাদের এস এর ভ্যালুটা 0 হবে না, ততক্ষণ পর্যন্ত কি হবে। তো প্রথম কাজটা কি হয়, আমাদেরকে এই এই রিমাইন্ডারটাই, যেহেতু এই রিমাইন্ডারটাই পরবর্তীতে স্মল হয়ে যায়, তো কাজে একে ধরতে হবে, কোনো না কোনো ভাবে একে ধরতেই হবে, না ধরলে কিন্তু হবে না। তো কাজেই আগে আমাদের রিমাইন্ডারটা বের করে নিতে হবে। রিমাইন্ডার, আচ্ছা আর এই দিলাম, আচ্ছা রিমাইন্ডার দিলাম। রিমাইন্ডারটা কি করে, আসলে আমরা লার্জটাকে স্মল দিয়ে ভাগ দিতেছি, লার্জ হচ্ছে এল, ভাগ দিলাম, ভাগ দিয়ে আসলে ধরি কাকে, ভাগফলকে ধরি না ভাগশেষকে ধরি, ভাগশেষকে, সেজন্য এখানে আমরা পার্সেন্টেজ দিব, স্মল। শেষ, রিমাইন্ডার নেওয়া শেষ। এখন আমাদের কি হচ্ছে, যেহেতু এই রিমাইন্ডারটা আমরা ধরে ফেলতে পারছি, তার মানে এটা হয়ে যাবে স্মল। আর লার্জ তো এখানে আর না ধরলেও কোনো সমস্যা নেই, এখন আমাদের ধরতে হবে হচ্ছে এই আগের স্মলটা, এই স্মলটা কি হয়ে যাবে, লার্জ হয়ে যাবে। তাহলে আমরা এখানে লার্জ ইকুয়াল
স্মল দিতে পারি। এবার আমাদের কাজ হচ্ছে এই স্মলটাকে ফাইন্ড আউট করা। তো স্মলটা আমাদের রিমাইন্ডারের মধ্যেই আছে, তখন আমরা স্মল সমান রিমাইন্ডার দিয়ে দিব। অনেকে টেম্পোরারি ভেরিয়েবল দাও, কোনো সমস্যা নেই, টেম্পোরারি দিলেও হবে, হয়ে গেছে। তাহলে আমি বলছিলাম যে যখন আমাদের এই প্রসেসটা চলতে থাকবে, অর্থাৎ কন্ডিশনটা এখানেও ট্রু, এখানেও ট্রু, এখানেও ট্রু, বাট এইখানে এসে ফলস হবে যখন এস এর ভ্যালুটা 0 হবে। যখনই এখানে ফলস হয়ে যাবে তখনই আমরা এইখানে এসে আউটপুটটা দেখাবো। এখন আমরা এর ভিতরে আউটপুটটা দেখাইতে পারবো না, তাহলে হবে কি, যতক্ষণ পর্যন্ত 0 হয়নি, তার মানে এখানে তো 0 হয়নি, এই এসটা তো 0 হয়নি, তাহলে 0 না হলে এর লাস্টে এসে আউটপুট দেখাবে কাকে, এল কে দেখাবে। তাহলে এখানেও একবার আউটপুট দেখাবে এল, মানে এই মুহূর্তে এল কত আমাদের 3 আউটপুটে দেখাবে, আবার পরের বার এসে 2 দেখাবে, আবার পরের বার এসে 1 দেখাবে। তো আমরা তো এইভাবে দেখাতে যাচ্ছি না, আমরা যাচ্ছি যখন লুপটা যখন ব্রেক হয়ে যাবে, অর্থাৎ কন্ডিশনটা ফলস হবে, তখনই আমার ফলাফলটা যেন দেখায়। তো আমরা যদি এইটুকের পরিবর্তে ইফ লিখতাম সিতে, আর তখন আমরা এইখানে কি দিতাম, এইখানে ইউজ দিতাম, তাই তো সির ক্ষেত্রে বলতেছি। তো আমরা এই কাজটা করতাম, তাই না, যে ইফ এই কন্ডিশনটা যদি ট্রু হয় তখন এটা হবে, আর যখনই ফলস হবে তখন এই কাজটা করবে। তো এই এতটুকুই আমাদের ব্যবধান। তো ইফ এর পরিবর্তে আমরা এখানে কি বসাবো, while is not equal 0। তাহলে এখানে বসাই দিই। এখন আমাদের কাজ শেষ মোটামুটি। প্রিন্ট আউটপুটে দেখাবো, কাকে দেখাবো, স্মল কে দেখাবো নাকি লার্জ কে। এখানে তো স্মলটা 0 হয়ে গেছে, একে তো দেখে লাভ নেই আমাদের, কারণ অলওয়েজ তো 0ই থাকবে। তখন দেখাতে হবে লার্জটাকে। সেভ করি, রান করি। আচ্ছা, এক্সপেক্টেড ক্লোন না দিলাম, আর কোথাও ক্লোন বাকি আছে? নাই। আমাদের প্রথম ভ্যালুটা দিছিলাম হচ্ছে ইন্টার দ্য ফার্স্ট নাম্বার 17, সেকেন্ড ভ্যালুটা দিছিলাম হচ্ছে 3, দেন আসছে হলো আউটপুট 1। যদি আমরা আউটপুটের আগে কোনো কিছু বলি নাই, এই জন্য জাস্ট এই প্রিন্ট টেপের ভিতরে কোনো কিছু বলি নাই, এই জন্য জাস্ট শুধু এখানে 1 দেখাচ্ছে। কিছু বললে হয়ে যাবে, ব্যাপার না, এখানে একটু বলেই দিই। দিলাম, আর এখানে কি দিতে হবে, কমা দিতে হবে। সেভেন্টিন 3, জিসিডি ইজ 1। তো এখন আমি এখানে বলছিলাম যে 17টা যে সবসময় বড়ই হবে, এটাকে বড় করা যাবে না, এরকম না, এরকম করা যাবে। করলে হবে কি, একটা স্টেপ বেশি হবে। এগুলো আমি দেখে দেখে আসছি সিতে, দেখে নিও। তাহলে এখানে আমরা প্রথমেই ছোটটাকেই মনে করতেছি লার্জ, যেমন 3, তারপর দিলাম হচ্ছে 17। কোনো পার্থক্য হবে না, একই জিনিস আসবে, কারণ এখানে একটা স্টেপ বেশি হবে, জাস্ট অনলি একটা স্টেপ বেশি হবে। অর্থাৎ 17 দিয়ে তোমাকে 3 কে ভাগ দিতে হবে। তো আমরা দেখতেছি ভাগ যাচ্ছে না, কিন্তু ভাগ তো করতেই হবে, এই জন্য শূন্যর ঘরের নামতা দিয়ে করবে। এটা আমি বলে আসছি, যারা পারো না তারা দেখে দিবা। 30। তাহলে এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার, এটা হচ্ছে আমাদের স্মল, এটা ছিল আমাদের লার্জ ফার্স্ট টাইম। এখন কি হবে, এই স্মলটাই হয়ে যাবে লার্জ, আর রিমাইন্ডারটাই হয়ে যাবে আমাদের স্মল। তো এখন এই স্টেপের পরে এই স্টেপটা আসতেছে, অর্থাৎ এখানে জাস্ট একটা স্টেপ বেশি হবে, বাকিগুলো সব ঠিক আছে। তো এইভাবে মোটামুটি আমাদের প্রোগ্রাম গুলো সম্পূর্ণ করবো ইনশাল্লাহ। আমরা আমরা আর একটা লাস্ট একটা প্রোগ্রাম দেখবো, এটাও খুব ইম্পর্টেন্ট। একটা নাম্বার নিব, সেই নাম্বারটাকে রিভার্স আকারে দেখাবো। তো রিভার্স আকারে দেখানোর কৌশল কিন্তু বিভিন্ন প্রকারে আছে, আমি যেভাবে দেখাইছি আমার সেই প্রোগ্রামে সেভাবে এখন আমি দেখাবো না। অ্যাজ ইউজুয়াল যেভাবে বইয়ের মধ্যে আছে সেটাই দেখি, কারণ অনেকে ওইভাবে অভ্যস্ত তোমরা, যে জাস্ট কি করে ভাগ শেষ করার পরে ফলাফলটাকে নেয়, রিমাইন্ডারটাকে নিয়ে ওখানে 10 দিয়ে গুণ দেয়, মানে বেসটাকে 10 দিয়ে গুণ দিয়ে, যেহেতু আমরা ডেসিমেল আকারে বের করতেছি, ডেসিমেল একটা সংখ্যা নিচ্ছি, ওটাকে রিভার্স আকারে দেখাচ্ছি। যেমন 123 হয়ে যাবে 321, তো 321 তো একটা আমাদের ডেসিমেল সংখ্যা, সেই জন্য আমরা 10 দিয়ে গুণ দিই এবং রিমাইন্ডারটাকে দিয়ে 10 দিয়ে গুণ দিই এবং বাকি আগের সংখ্যাটার সাথে যোগ করে দিই। তো এভাবে দিলেও হয়, অথবা যদি তুমি পরপর আউটপুটে দেখাও তাহলেও হবে। তো যেটা পরপর আউটপুটে দেখাইতে হয়, যেমন এখানে আমি বললাম যে প্রথমবার যদি এখানে আমরা প্রিন্টএফটা যদি ওয়াইলের ভিতরেই দিতাম প্রিন্টটা, তখন আমাদের প্রথমে দেখাইতে হচ্ছে 3, তারপরে দেখাইতে হচ্ছে 2, তারপরে দেখাইতে হচ্ছে 1। তো এইভাবে যদি কেউ উল্টা দিক দিয়েও দেখাও, ইয়ের মধ্যে স্ট্রিং রিভার্স অথবা হচ্ছে নাম্বার রিভার্স, তাহলেও হবে। তো বইয়ে যেভাবে আছে আমি সেভাবে দেখানোর চেষ্টা করতেছি, মানে
তোমাদের বইয়ে, তোমাদের গাইডে যে বইটা আছে সেইভাবে, সেভাবেও হয়, দুইভাবেই হয়। তো এখানে এই এই প্রসেসটাই চলবে, হুবাহু সেম প্রসেসই হবে, জাস্ট একটু পরিবর্তন হবে, একই জিনিস, এই থিঙ্কিংটাই কাজে লাগবে আমাদের। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করবা, আর প্র্যাকটিস করার পরও যদি কারো কোশ্চেন থাকে অবশ্যই জানাবা, কমেন্ট করবা, শেয়ার দিবা, লাইক দিবা, যদি ভালো লাগে তাহলে দিবা। ধরো আমরা একটা সংখ্যা নিলাম 123, এটাকে আমরা ফার্স্ট টাইম কি করব, এটা আমরা জানি 10 দিয়ে অলওয়েজ ভাগ দিলে আমাদের এই ভাগশেষটা পাওয়া যাবে। তাহলে 123, 10 দিয়ে আমরা ভাগ দিলাম, তো ভাগ দিলে কি আসবে, 10, 2, 3, 12, 20। এই হচ্ছে আমাদের রিমাইন্ডার। তো আমি যদি এই রিমাইন্ডারটাকে সাথে সাথে আউটপুটে দেখাই 123, তাহলে আমার এই রিমাইন্ডারটা কিন্তু এখানে দেখাবে, নিঃসন্দেহে দেখাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা আসলে এইভাবে ফলো করি না, আমরা ফলো করি হচ্ছে এখানে 123 দেওয়ার পরে ফাইনালি লাস্টে যোগ করে যোগফলটা দেখাই। তো আমি যোগফলটাও দেখাবো, সমস্যা নেই। এখন দেখো, এখন আমাদের ভাগ করা বাকি আছে 12কে, তখন আবার এই 12কে নিয়ে আসে 10 দিয়ে ভাগ দিই, 2। তো এই রিমাইন্ডারটা কি এইখানে এসে বসে যাবে। এখন আমাদের ভাগ করা শেষ হয়নি, কেন, এখনো ভাগফল শূন্য হয়নি, ভাগফলটা এখনো শূন্য হয়নি। তাহলে আবার একবার ভাগ দেই, ভাগ দেই, ভাগ তো আমাদেরকে করতেই হবে, ভাগ যাচ্ছে না, তাহলে শূন্য নিয়ে আসে এটাকে ভাগ দিয়ে দিব। হ্যাঁ, কত কম নিলাম, 1 কম নিলাম, সেই মানটা যদি আমি এখানে দেখাই দিই তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটা হয়ে যায়, সাথে সাথেই হয়ে যায়, আর কোনো ঝামেলা করতে হয় না, জাস্ট রিমাইন্ডারটাকে আউটপুটে দেওয়া যায়, দিচ্ছি, হয়ে গেল। আচ্ছা, এখন আমরা দেখি যে এখানে আমরা কি করি। আসলে আমরা প্রথম দিকে এই আমাদের যে রিভার্সটা বলি, রিভার্স বলতেছি আমরা, রিভার্স ফাইনালি যে আমি বললাম না যেটা ডেসিমেলে যোগ করে, তো এই রিভার্সটাকে আমরা প্রথমে 0 রেখে দিই। রাখার পরে আমরা এই রিমাইন্ডারটার সাথে গুণ দিয়ে দেবো। প্রথমে রিমাইন্ডারটা আসবে প্লাস, আমরা রিভার্সের সাথে, রিভার্স যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর সাথে আমরা 10 গুণ দিব অলওয়েজ। তাহলে যদি আমাদের এখানে রিভার্সটা শূন্য থাকে এবং এর সাথে যদি 10 গুণ দেই, দেওয়ার পরে যে ফলাফলটা হবে সেই ফলাফলটা পরবর্তীতে আমরা রিভার্সের মধ্যে রেখে দিব। এটা হচ্ছে ফার্স্ট টাইম আমরা 0 করি, তারপরে এটা রেখে দিই। তাহলে আমাদের এইখানে কিন্তু কত ভ্যালু আসতেছে, এইখানে কিন্তু 3 আসতেছে, কার ভিতরে, রিভার্সের ভিতরে। এবার সেকেন্ড স্টেপের ক্ষেত্রে রিমাইন্ডার আসতেছে হচ্ছে 2। তো ঠিক আছে, একই পদ্ধতি, এটা হচ্ছে রিমাইন্ডার, তাহলে এখানে 2 লিখলাম, লেখার পরে রিভার্সের ভিতরে কত আছে, এখন 3 আছে, 3 এর সাথে কত গুণ হবে, 10 গুণ হবে। তো 10 গুণ হলে কত আসতেছে, 3 10 30 আর 2 32 আসতেছে। এই 32টা জমতেছে কোথায়, এই রিভার্সের মধ্যে জমতেছে। আর আমি এখানে কি করছিলাম, জাস্ট 2টাকে এখানে আউটপুটে দেখাই দিচ্ছিলাম। থার্ড স্টেপে, থার্ড স্টেপ থার্ড স্টেপে এখানে রিমাইন্ডার হচ্ছে 1, তাহলে 1 আসলো। এরপরে রিভার্স, রিভার্স কত, 32, তার সাথে কত গুণ হবে, 10 গুণ হবে। তাহলে কত হয়, 1 প্লাস 320। তাহলে ফাইনালি আউটপুট কত পাবো আমরা, 321 ডেসিমেল। এই 321 যখন আমরা প্রিন্ট করি তখন আমাদের এখানে 321 দেখায়। তো দুই পদ্ধতিতেই সমস্যাটার সমাধান করা যায়। তো আমি আজকে মূলত তোমাদের এইভাবে দেখাবো, আর আমার স্থিতে কিন্তু এইভাবে দেয়া আছে, তো ভয় পাওয়ার কিছু নাই, একই দুইভাবেই সম্পন্ন করা যায়। আর এখানে আমি একটু কাউন্টিং এর কথা বলে নেই, যে এখানে আমরা একবার ভাগ করলাম, কাউন্ট করছি, এখানে আরেকবার ভাগ করছি, কাউন্ট করছি, এখানে আরেকবার ভাগ করছি, কাউন্ট করছি। এরপরে আর ভাগ করার দরকার নাই, কারণ ভাগফল কত আসতেছে, শূন্য। এই শূন্যকে আমরা 10 দিয়ে ভাগ দিব, দরকার নাই তো আর। তাহলে আমরা টোটাল কতবার কাউন্ট করলাম, 3 বার। তো আমাদের নাম্বার নিয়ে নিলাম, নেওয়ার পর আমরা কি করলাম, এই যে এখানে একটু আগে বলে আসলাম না আমি হোয়াইল লুপটা কেন ইউজ করব, যে আননোন। এখন তোমরা বলতে পারো কেন আননোন। আচ্ছা, আমি যদি এখন তোমাকে একটা সংখ্যা দেই যে 10,599, তাহলে তুমি কতবার ভাগ করবা, এই 5টা সংখ্যার জন্য তো 5 বার ভাগ করবাই, ষষ্ঠ বারের বেলায় শূন্য আসবে। তো
তো তুমি যদি ফর লুপের ক্ষেত্রে একবার প্রোগ্রামে বলে দাও যে 1 থেকে শুরু হবে 6 পর্যন্ত চলবে, তাহলে এই ভ্যালুটার জন্য তখন কি করবা? কারণ এই ভ্যালুটা তো 4-এ এসেই তো শূন্য পাচ্ছে, তখন কি করবা? তখন তো এলোমেলো রেজাল্ট দিবে কম্পাইলার। যার কারণে আমরা আসলে ফর লুপ দিয়ে হবে না তা না, হবে, অবশ্যই হবে, আমি তো দেখাইছি তোমাদের। কিন্তু আমরা ওই জটিলতার মধ্যে যাব না, আমরা যেটা দেখবো যে খুবই ইজি হচ্ছে সেটা আমরা ইউজ করবো। তো এই জন্য আমরা আসলে হোয়াইলটা ইউজ করতেছি। হোয়াইলটা ইউজ করতেছি যে আসলে আমাদের কন্ডিশনটা আননোন, কতবার চলবে। এখানে যেমন এটাকে রিভার্স করতে গেলে আমার 6 বার ভাগ দিতে হচ্ছে, 6 বারের বেলায় আমি শূন্য পাবো। বাট 123-কে 3 বার ভাগ করার পর চতুর্থ বারের বেলায় আমি শূন্য পাবো। যার মানে 6, 4 এগুলো তো বারবার চেঞ্জ করা যাবে না প্রোগ্রামে, একবারে দিয়ে আসতে হবে যেন ওইভাবেই চলতে থাকে, যে ভ্যালু আসে আসুক। তা এজন্য আমরা আসলে এখানে হোয়াইল ইউজ করব। করলাম হোয়াইল, এরপরে কন্ডিশন হবে। তো কন্ডিশন হলো কাকে আমরা শূন্য বানাচ্ছি, এই শূন্যটা কে আসলে? ভাগফলটা। তো ভাগফলটা কোথায় আসতেছে? ভাগফলটাই তো আসলে নাম্বার হয়ে যাচ্ছে। তাহলে হোয়াইল নাম্বার ইজ নট ইকুয়াল 0, যতক্ষণ শূন্য হবে না ততক্ষণ পর্যন্ত ভাগ দেব। তো ভাগ দেওয়ার পরে প্রথম কাজটা কি হয়, আমাদের রিমাইন্ডারটাকে বের করে নিতে হয়। আর যদি একবারে দিতে চাও তাহলেও হবে। রিমাইন্ডার মানে রিভার্স আর কি, রিভার্সটাকে একবারেই নিয়ে নেই। তো এখানে যেহেতু আমরা বারবার এখানে যোগগুলো করতেছি, এজন্য আমাদের এখানে রিভার্সটা দিয়ে আসতে হবে। রিভার্স ইকুয়াল 0। আর আরেকটা আমরা কাউন্ট করতেছিলাম, কাউন্টটাও দিয়ে আসি। রিভার্স ইকুয়াল কি হবে? আচ্ছা, আমি একবারে না লিখে একটু ভাঙে ভেঙে দেখি। প্রথমে আমরা আগে ভাগশেষটা নির্ণয় করি। তো ভাগশেষটা কিভাবে নির্ণয় করব? টেম্পের ভিতরে রাখবো ভাগশেষটাকে। কিভাবে ভাগশেষটাকে রাখা যায়? নাম্বারকে আমরা ভাগ দিব, ভাগ দেওয়ার পরে ভাগশেষটাকে নিব। কত দিয়ে ভাগশেষটাকে নিব? 10 দিয়ে ভাগশেষটাকে নিব। নেওয়া শেষ। এখন আমরা কি করব? রিভার্স। এই রিভার্স এর ভিতরে আমরা এই ভ্যালুটাকে রাখবো। প্রথমে আমরা কি করলাম, এই টেম্পোরারির ভিতরে ভাগশেষটাকে নিলাম। তাহলে টেম্প একবারে কিন্তু লিখা যায়, আমি লিখতেছি না। নেওয়ার পরে কি করলাম? যোগ করলাম। যোগ কাকে যোগ করলাম? এই শূন্য। এই শূন্যটা আসলে কি ছিল? আমাদের রিভার্স আগে। রিভার্সকে নিলাম এবং এর সাথে কি করলাম? আমরা গুণ করলাম। কত গুণ করে দিলাম? বেস 10, কারণ আমরা ডেসিমেলে বের করি, এই জন্য বেস 10 দেই। এরপরে কাজকে আমরা আসলে একটা কাউন্ট দিলাম। এরপরে আসলে কাউন্টটা পরে দিলেও হবে, এখানে দিলেও হবে। এরপরে আসলে আমাদের এই যে 12টাকেই আমরা পরবর্তীতে কি ধরলাম? নাম্বার হিসেবে কল্পনা করলাম। তাহলে সেটাকে আমাদের ধরতে হবে, নাম্বারের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে এখন। তাহলে নাম্বার ভাগ 10। এরপরে কি করব? সি দিব। সি দেওয়ার পরে সি এর সাথে 1 যোগ করে দেবো, কারণ আমাদের আগে ছিল, আচ্ছা এখানে তো অ্যাসাইন করা হয় নাই, আগে ছিল 0। এখন একবার আমরা ভাগ করতে পারছি, ভাগ করার পরে ভাগশেষ পাচ্ছি, যার কারণে আমাদের কাউন্টারটা হবে 1। এখন যখনই ফর লুপটা ফলস হয়ে যাবে তখনই আমাদের কোথায় চলে যাবে? ইলসে যাবে। ইলসে যাওয়ার পরে আমরা আউটপুটে দেখাইতে চাচ্ছি প্রিন্ট। কাকে দেখাবো আমরা? রিভার্সটাকে দেখাবো। তো এখানে একটু বলে দিই যে রিভার্স নাম্বার ইজ, বলা শেষ, কমা দিয়ে এখন কাকে দেখাবো আমরা? রিভার্স। এরপরে আর একটা দেখাইতে চাচ্ছি কতগুলো সংখ্যা আছে, এটা একটু মিশিয়ে দিই। প্রিন্ট, এখানেও একটা মেসেজ থ্রো করি। কাউন্টকে দেখানো শেষ, আমরা বললাম নাম্বার অফ ডিজিট। কতগুলো এখানে ডিজিট আছে এগুলো আমরা দেখবো। তো আমাদের এখানে সেভ করা শেষ। আচ্ছা, সেভ তো হয়নি আসলে। কি দিলাম এটা? নাম্বার নাম্বার রিভার্স, নাম্বার রিভার্স। এখন আমরা একটু এটাকে রান করে দেখি। তাহলে ইন্টার নাম্বার, নাম্বার কত দিব আমরা? প্রথমে 123 দিব, 123। তাহলে কি আসতেছে? রিভার্স নাম্বার ইজ 321 এবং নাম্বার ইজ ডিজিট, দ্য নাম্বার অফ ডিজিট কত? 3। তো এখানে যেভাবে স্টেপ গুলো দেখাইছি, ঠিক আমি কিন্তু এই স্টেপ গুলো ফলো করে লিখছি। কোডটা কিন্তু চেঞ্জ হবে,
আমি যদি জাস্ট এখানে এটা দেখাইতে চাচ্ছিলাম যে রিমাইন্ডারটাকে, তখন এই টেম্পোরারিটাকে এখানেই প্রিন্ট করতাম, কারণ হোয়াইলের ভিতরে বারবার প্রিন্ট করতাম। হোয়াইল যতবার ট্রু হইতো, 3বার ট্রু, তাহলে 3বার প্রিন্ট হইতো। চতুর্থ বারের বেলায় প্রিন্ট হইতো না, ফলস হইতো, তখন আর প্রিন্টও হইতো না, তখন আবার এটা দেওয়ার দরকার ছিল না। এটার দরকার নেই। তবে হ্যাঁ, যদি তুমি কাউন্টটা করতে চাচ্ছ লাস্টে, কারণ সাধারণত কাউন্টিং করার পরেই তো তুমি আউটপুটটা দেখাবা, তখন তোমাকে জাস্ট ইলস দিয়ে এটা দেওয়ার, এটা না দিয়ে জাস্ট শুধু এই লাইনটা দিতে তাহলেই হতো। যাই হোক, আমি এখানে আরেকবার রান করে তোমাদেরকে দেখাই। আমরা প্রথমে সংখ্যাটা নিছিলাম মনে হয় শেষের বার 10,599 নিছিলাম মনে হয়। দেখি এটা ঠিক আছে কিনা। দেখো, উল্টা দিক দিয়ে দিলে কত হবে, 99,501, এবং এখানে সংখ্যা আছে 5টা। তো মোটামুটি আমি আশা করবো প্রোগ্রাম গুলো তোমরা পারবা, কারণ এগুলো লজিক গুলো অলমোস্ট আমাদের জানা। আমি সি তে তোমাদের অনেক ভালো মতো বোঝাইছি, এবং আমাদের প্লে লিস্ট আছে, ওখানে তোমরা দেখে নিতে পারো। ভালো লাগলে শেয়ার করবা, লাইক করবা। আর যদি তোমরা এই টিউটোরিয়াল থেকে উপকৃত হও, তাহলে অবশ্যই শেয়ার দিবা, লাইক দিবা, সবাইকে জানাবা। তো ধন্যবাদ সকলকে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।